ডোনাল্ড ট্রাম্প উনি তো নভেম্বরের 4 তারিখে নির্বাচিত হয়েছেন। 20 জানুয়ারি গতকাল উনি শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার সাথে সাথেই ওভাল অফিসে বসেই উনি 80টা নির্বাহী আদেশ দিয়েছেন। আচ্ছা, 80টা নির্বাহী আদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা উনি নির্বাচনী প্রচারণায় যেটা বলছে সেটা হচ্ছে উনি ইমিগ্রেশনের উপর একদম ক্র্যাকডাউন করবেন, ইমিগ্রেন্টদের উপর। বিশেষ করে আমেরিকাতে তো আনডকুমেন্টেড বলে প্রায় 1,10,00,000 মানুষ যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আসলে তাদের ব্যাপক অবদান আছে। যুক্তরাষ্ট্র এদেরকে ছাড়া চলবে না। কিন্তু ডেমোক্রেটিক পার্টি আপনি জানেন লিবারেল টুয়ার্ড দ্য ইমিগ্রেন্টস, আপনি জানেন সেটা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতবারও এসে মেক্সিকোতে দেওয়াল দেবে, ওই মুসলমান কয়েকটা দেশে আপনার নিষেধাজ্ঞা দিল। এখন এসেই মানে সাউদার্ন বর্ডার, মানে যেটা মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের বর্ডার, টেক্সাস ক্যালিফোর্নিয়া, এখানে একদম সে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করছে। 1 নাম্বার তার মানে কালকে ঢুকেই আচ্ছা মানে জরুরি অবস্থা ঘোষণা করছে। ও মাই গড, ওখানে সে ডিপ্লয় করবে নট অনলি দা বর্ডার সিকিউরিটি ফোর্স, এমনকি সে মিলিটারি, আপনি জানেন যুক্তরাষ্ট্রের একটা আইন আছে যে মিলিটারি ভিতরে কোনো ফাংশন করতে পারে না। আচ্ছা, সে এমনও বলতে চাচ্ছে যে আমি ভিতরেও মিলিটারি ফাংশন করবে, মানে ওখানেও সে মারামারি করাবে তাদেরকে দিয়ে। ও মাই গড। আচ্ছা, এখানে আমাদের দর্শকদের একটা কথা না বললে হয় না, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম একজন কনভিক্টেড ক্রিমিনাল প্রেসিডেন্ট হয়েছে। মাইন্ড ইট, কনভিক্টেড ক্রিমিনাল, ওরা বলে ফেলানি। 36 ফেলানি কেসে সে হি ইজ কনভিক্টেড। এখন সেগুলা ওখানে আপনি এটা আপাতত তাকে 2-1টাতে তো তাকে ইয়েও দিছে, শাস্তিও দিছে, কিন্তু এগুলাকে স্থগিত করা হয়েছে। সে যুক্তরাষ্ট্রে আইন আছে যে প্রেসিডেন্ট হইতে পারবে, ইলেকশন করতে পারবে। যাই হোক, যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর শক্তিধর দেশ। এখন তাদের মানুষ যদি তাকে নির্বাচিত করে, আমাদের কিছু করার নাই। পপুলিজম বলেন, ফেসিজম বলেন, যুক্তরাষ্ট্রে সে গতবার অনেক চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র আসলে প্রতিষ্ঠান চালায়, আমরা যতই বলি একজন ব্যক্তি এখানে প্রভাব বিস্তার করে, ফরেন পলিসি চেঞ্জ করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কিন্তু হজম করে ফেলে ব্যক্তিকে। তো এইবার আমি মনে করি আমেরিকান ডেমোক্রেসির আরেকটা এসিড টেস্ট হবে যে সে কতটুক তার এই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো নষ্ট করতে পারে। কারণ এইবার গতবারের চেয়ে আপনার একটু সে বেশি পাওয়ারফুল। তার কারণ হচ্ছে আপনি জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু তার ক্ষমতা প্রদর্শন করে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের বলে। গতবার কিন্তু তার 2 জায়গায় ছিল না, আপনার মেজরিটি ছিল না। এবার কিন্তু সে হাউসেও রিপাবলিকান পার্টি মেজরিটি, সিনেটেও মেজরিটি, এবং সিনেটে এবার 53 পাইছে। একটা হইলেই, যেখানে আপনার 50-50 হইলেও আপনার ভাইস প্রেসিডেন্ট, যে আপনার সিনেটের যে প্রেসিডেন্ট থাকে, সে আপনার মানে কাস্টিং ভোট দিয়ে সেখানে তার 53, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভও যথেষ্ট পরিমাণ এগিয়ে সে। অর্থাৎ এইবার সে অনেক বেশি পাওয়ার নিয়ে আসছে। প্লাস যুক্তরাষ্ট্রের যে আপনার কোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানেও এই কনজারভেটিভরা, মানে রিপাবলিকান পার্টির মনোনীত এখন বিচারপতিরা বেশি, মানে রবার্টস সহ যারা আছে, চিফ জাস্টিস সহ। অর্থাৎ এইবার যদি যুক্তরাষ্ট্রে কিন্তু বড় ধরনের টেস্ট হবে ডেমোক্রেসির। আমি মনে করি 250 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্র, আমি মনে করি সবচেয়ে বড় ধরনের তাদের ডেমোক্রেসিটা টেস্ট হয়ে যাবে। 1 নম্বর দেখেন, আপনি সে আভ্যন্তরীণ ইমিগ্রেশন বলেন, প্লাস আপনার এই যে আপনার স্বাস্থ্য সেবা বলেন, সে দেখেন নির্বাহী আদেশে সে কি করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সে বেরিয়ে গেছে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট, রাইট? ভয়ঙ্কর ব্যাপার। এবং সে গতবার আপনি জানেন জলবায়ু যে সম্মেলন প্যারিসে যে এগ্রিমেন্ট হয়েছিল, ওখান থেকে সে বেরিয়ে আসছিল। ট্রাম্প, এই বাইডেন এসে আবার ঢুকছে, এখন সে আবার হুমকি দিচ্ছে সেখান থেকে বেরিয়ে যাবে। তো অর্থাৎ সে আসলে একদম টোটালি একটা মানে নন ট্রেডিশনাল এবং নন কনভেনশনাল একটা লিডার। সে জীবনে তার কোনো ইলেকশন করে নাই। একবার প্রেসিডেন্ট ইলেকশন করছে, হয়েছে, আবার হারছে, এখন আবার 3বার। যুক্তরাষ্ট্রে 2বার হইতে পারে, কিন্তু ইলেকশন আপনি 4বারও করতে পারেন। কিন্তু রিপাবলিকান পার্টি এবার এত বেশি ভোট পেয়ে আসছে। আপনি জানেন গতবার সে যখন হিলারিকে পরাজিত করছিল 2016-তে, তখন কিন্তু সে প্রায় 30 থেকে 40 লাখ ভোট কম পাইছিল।
আপনি জানেন আমেরিকান একটা ইলেকটোরাল কলেজের একটা ফেরকা আছে, এই ফেরকার মধ্যে সে হয়ে গেছিল। Right. এইবার কিন্তু সে 50 লক্ষ ভোট বেশি পাইছে। আচ্ছা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইবার সে অসম্ভব পপুলার ভোট নিয়ে এসছে। এবং সিনেট, হাউস, এমনকি আপনার সুপ্রিম কোর্ট সব জায়গায় তার মেজরিটি আছে। অর্থাৎ আমেরিকান ডেমোক্রেসির এইবার বড় ধরনের টেস্ট হয়ে যাবে। এবং এই যে আপনি দেখেন, আমরা সবগুলো নিয়ে যদি ডিসকাস নাও করি, ধরেন সে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করছে মার্কো রুবিওকে, আপনার ফ্লোরিডার সিনেটর। সে আলট্রা কনজারভেটিভ হিসেবে, মানে সে একদম কট্টর মনে করেন ইসরায়েল ভক্ত, রাইট রাইট। আমেরিকাতে সবাই ইসরায়েল ভক্ত, আমরা যে যত কথাই বলি, সে আবার একটু কট্টর। আচ্ছা, আপনি জানেন গতবার সে যুক্তরাষ্ট্রের আপনার এমবেসি তেল আবিব থেকে জেরুজালেম নিয়ে গেছিল, যেটা আমেরিকান কোনো প্রেসিডেন্ট করে নাই। অর্থাৎ ট্রাম্প যেরকম সেও। আবার দেখেন মানে যুক্তরাষ্ট্রের আপনি জানেন 70,000 অফিসিয়াল আছে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আর 3 লক্ষের বা 4 লক্ষ মানুষের নেতা হচ্ছে আপনার ডিফেন্স সেক্রেটারি, মানে যেটা প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে পিটার হ্যাগসেথ নামে যে ভদ্রলোককে নিয়োগ করছে, উনি অতীতে কোনো সরকারি অফিস হোল্ড করেন, উনি একজন মানে টেলিভিশন প্রেজেন্টার। হ্যাঁ, অর্থাৎ একেবারে মানে একটা পিকুলিয়ার টাইপের একটা তার মানে আলট্রা লয়ালিস্ট যাদেরকে বলে, সে কোনো যোগ্যতা থেকে আমাকে সাপোর্ট করে, আমিত্ব। আপনি তার বক্তৃতা শুনছেন কালকে? আজ বক্তৃতাতে সে উই যতবার বলছে, আই বলছে তার থেকে ডবল বার, মানে আমিত্ব। গণতন্ত্রের মূল ভাষাটাই হচ্ছে উই, আর সে বলে আই। রাইট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখন যুক্তরাষ্ট্রের সে মানে মানে আমেরিকা ফার্স্ট বলতেছে, কিন্তু আমেরিকা ফার্স্টের জায়গায় সে আমি ফার্স্ট, মানে আমিত্ব। তো এইটা যুক্তরাষ্ট্রকে যেমন ক্ষতি করবে, সারা বিশ্বের গণতন্ত্রকে ক্ষতি করবে। এবং তার মতো একজন কনভিক্টেড ক্রিমিনাল যে এইভাবে যে আপনার আমিত্ব বা প্রভুত্ব বা ডিক্টেটর, এই যে এটা কদ্দূর যায় এটা সময় বলে দিবে, আমরা আগে থাকতে ইয়ে করতে পারবো না। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান তাকে চেপে ধরবে, কোনো সন্দেহ নাই। এই যে সে আরেকটা কথা ভুলে গেছিলাম, সে আরেকটা আদেশ জারি করছে, সেটা হচ্ছে জন্মগত নাগরিকত্ব, মানে যারা ওটা বাতিল করবে, মা বাবা যে নাগরিক বা পিয়ার না, তাদের বাতিল করে দিয়েছে অলরেডি করে দিয়েছে। হ্যাঁ, আদেশ করছে, কিন্তু এটা টিকবে না। তাহলে আমেরিকান সংবিধান এই সবগুলো কোর্টে চ্যালেঞ্জ, মানে সংবিধানই পরিবর্তন করতে হবে। কিছু সংবিধান কোনদিন পরিবর্তন করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওদের ফাউন্ডিং ফাদার্স যারা আমেরিকান, জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে, জন অ্যাডামস থেকে শুরু করে, হ্যামিল্টন, যারা এগুলো করছে, তো এইগুলা অপরিবর্তনীয়, এইগুলা কোর্টে চ্যালেঞ্জ হবে। কিন্তু ভয় হচ্ছে ওই জায়গায়, সেখানেও কনজারভেটিভদের আপনার প্রাধান্য। তো সেই জন্য আমরা ভাবতেছি যে যুক্তরাষ্ট্রের এইবার যারা মানে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসির এবার এসিড টেস্ট হবে, এবং এটা আসলে সারা বিশ্বকেই নাড়া দিবে যদি আদারওয়াইজ হয়। তবে আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান যতই কনজারভেটিভ হোক, যতই সিনেটে তাদের প্রভাব থাক, কারণ আপনি জানেন 2 বছর পরে আমেরিকান কিন্তু আবার হাউসে নির্বাচন হবে। এখানে যদি বেশি বাড়াবাড়ি করে, কারণ আমেরিকান ডেমোক্রেসি অলওয়েজ টেস্টের মধ্যে থাকে মানুষের কাছে, তো এখানে আপনি 4 বছর যে ক্ষমতা কুক্ষিগত করে থাকবে তা না। আপনি জানেন 2 বছর পরে 1/3 সিনেট এবং ফুল হাউসের নির্বাচন হবে, যেটাকে তারা মিড টার্ম বলে। তো সুতরাং যুক্তরাষ্ট্রের আপনার এখন যদি আমাদের প্রেক্ষাপট চিন্তা করি, আমি মনে করি আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে খুব বেশি ডিস্টার্ব ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা ভারত চিন্তা করছিল, সেটা হয়তো আমরা আমাদের স্বার্থ যদি বলি হয়তো করবে না। কারণ আমরা যে যত কথাই বলি, যুক্তরাষ্ট্রের আপনার যে মানে এই যে আপনি ডিপ স্টেট বললেন না, ডিপ স্টেট বলতে আমরা কি বুঝি? নর্মালি ডিপ স্টেট বলতে আমরা বুঝি কিচেন ক্যাবিনেট, মানে ভিতরের ক্যাবিনেটের মধ্যে একটা ক্যাবিনেট। সে বলছে যে আপনার বাইডেনের ডিপ স্টেট সে ভেঙে দিচ্ছে। আমি মনে করি বাইডেনের ডিপ স্টেট অথবা সিক্রেট ক্যাবিনেট অথবা কিচেন ক্যাবিনেট অনেক ভালো ছিল ইন টার্মস অফ ডেমোক্রেসি, ইন টার্মস অফ আপনার মানে ওপেননেস, কিন্তু বরং ডোনাল্ড ট্রাম্পেরটাই হবে ভয়ঙ্কর। আপনি নিশ্চয়ই মনে আছে, এখানে আমি একটা রেফারেন্স দিয়ে শেষ করব, সেটা হচ্ছে 2016 সালে নির্বাচনে 17 সালে যখন সে ক্ষমতায় আসলো, তার প্রথম সফর ছিল সৌদি আরব, আপনার মনে আছে? বাদশাহ সালমান এবং
MBS এর লগে যে তলোয়ার নিয়ে নাচানাচি করলো, এবং তারপরেই কিন্তু কাতারকে আক্রমণ করার যে প্ল্যানিংটা করছিল, মিডল ইস্টে বড় ধরনের একটা ম্যাসাকার করার প্ল্যান করছিল। কিন্তু সেখানে রেক্স টিলারসন নামে যে পররাষ্ট্রমন্ত্রী ছিল যুক্তরাষ্ট্রের, আমি তাকে ধন্যবাদ দিব যে এইরকম লোক থাকার কারণে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের যুদ্ধ এড়ানো গেছে। না হলে কিন্তু কাতার, এমিরেট, সৌদি আরব ম্যাসাকার হয়ে যেত। কারণ ট্রাম্প এই কাজটা করার জন্য প্ল্যান করে নামছিল 2017 সালের 20 জানুয়ারি যখন ক্ষমতায় নিল। আপনি জানেন 17 আপনার মে মাসে এই ঘটনাটা ঘটছিল, এবং 2020 সাল পর্যন্ত এই ধাক্কাধাক্কি চলছে কাতার, সৌদি আরব, এমিরেট মিলে, বাহরাইন মিলে। তো এইবার সেরকম লোক নাই, মানে রেক্স টিলারসনের মতো একজন ভদ্রলোক, পরে সে রিজাইন করছে। এইবার মার্কো রুবিও হচ্ছে তার থেকেও কট্টর। এরকম যদি কোনো প্ল্যান করে সেটা সে বাস্তবায়ন করবে, এবং এটাই হবে ভয়ঙ্কর। কি করবে আমরা জানি না। এবং আরেকটা জিনিসের মজার ব্যাপার যে অনেকেই বলছে গতকালকে যে আওয়ামী লীগের নাকি ঈদের দিন ছিল। সো এইটাকে যদি একটু আপনি বলেন কেন? না, আওয়ামী লীগ এটা ঈদের দিন মনে করছে, যে তারা মনে করছিল ডোনাল্ড ট্রাম্প, আপনি জানেন আপকা বার ট্রাম্প কি সরকার মোদি বলছিল, তো মোদির একটা সাপোর্টে এটা তারা ওই যে তুলসী গাব্বার সহ এই যে রামাস্বামী, সেও তো ইলন মাস্কের সাথে তাদের অনেক, অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন এবং আপনার হিন্দুত্ববাদ গ্রুপের, এই যে ও তো হিন্দুত্ববাদ সদস্য, আপনার ইসকনের সদস্য, এই যে তুলসী গাব্বার, তাকে নিয়ে একদিন আমরা কথাও বলছি। তো তারা মনে করছিল যে এইবার ট্রাম্প আসা মানে এটা সেকেন্ড মোদি, বুঝছেন না? তো মানে তারা বাংলাদেশের সরকারকে একদম ধরবে, হাসিনারে রিইনস্টেট করবে, মোদি যা বলবে তা করবে। আগে যে ভারতের চোখে বাংলাদেশকে দেখতো যুক্তরাষ্ট্র, যেটা আমরা অভিযোগ করতাম, এখন তারা সেরকম মনে করছে। এবং ধীরে 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 দেখা যাচ্ছে, এমনকি শি জিনপিং মানে চাইনিজ প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছিল, যদিও সে আসে নাই, ভাইস প্রেসিডেন্ট আসছে, মোদিকে অফিসিয়ালি দাওয়াতও করে। মোদি তাহলে যায়নি, মোদি তো দাওয়াতই করেন। আচ্ছা, ওই যে তাদের পররাষ্ট্রমন্ত্রী আসছে আপনার। এখন কথা হচ্ছে ভাই, মানুষ তো আশা নিয়ে বাঁচে, এখন তারা একটা অতি আশা করছে আর কি। এখন তাদের ঈদের দিন করতে দেন না, তাদের তো অন্ধকার দিন চলতেছে। তারা এখন একটু খুশি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদের ঈদের দিন। এখন আসলে ঈদের দিন নাকি কোরবানির দিন, এইটা তো ভবিষ্যৎ বলবে। আমি মনে করি অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের নাড়া দিবে, আমাদের ঈদের দিনও না, কোরবানির দিনও না, আমাদের গতানুগতিক দিনই আমি মনে করি আমরা আমাদের 18 কোটি 20 কোটি মানুষ, আমরা যে 17 বছর যুদ্ধ করে ভারতের যে দালালটাকে আমরা বের করে দিতে পারছি, বের করে দেওয়া যত সহজ, এটা ধরে রাখা তার চেয়ে কঠিন। তো আমাদেরকে ধরে রাখতে হবে। যত অনৈক্যের কথা বলি, যত ধাক্কাধাক্কির কথা বলি, বাট এই ব্যাপারে, ভারতের এই কুকর্মের ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের 18-20 কোটি মানুষ এক, এবং সেখানে যত বড় শক্তি হোক যুক্তরাষ্ট্র, আমি মনে করি আমাদের এই 18-20 কোটি মানুষের সাথে এই প্রতারণা, এই প্রতারক হাসিনা, এই মোদি যার পিছনে ছিল, এদেরকে সাপোর্ট করে আমাদের সাথে আর পেরে উঠবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে।